আল্লাহ চাইছে হয়ে গেছে। শেষ, কথা শেষ কিন্তু। এর বেশি এনালাইজ করতে যায়েন না কিন্তু। এটা কখনো বলবেন না, এরা ছিল, ওরা ছিল, ওরা ছিল। না, না, কিচ্ছু হতো না। শুধুমাত্র আল্লাহ চাইছে হয়ে গেছে এবং আল্লাহর একটা রহমত ছিল বাংলাদেশের উপরে। এত কান্না ছিল, এত চোখের পানি ছিল, হয়ে গেছে এটা। পরিবেশ উপদেষ্টা বলেছেন, জোর গলায় বলেছেন, ৩৯০০ অর্থাৎ ৪,০০০ ইটের ভাটা বন্ধ করে দেওয়া হবে। আপনি কিন্তু মানুষকে বেকার করতে আসেননি। একটু যুব বেকার থাকবে না। তাদেরকে বিদায় করে দেন। পারছেন? যে না পারতে থাকেন, তাহলে কেন মিথ্যা তথ্য দিয়েছিলেন? মিথ্যা তথ্য দিয়ে আন্দোলন করা যায়। দেশ টিকানো যায় না কিন্তু। এরকমই ভাবে আজকে দেখলেন, কেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব দেওয়া হলো আর্মিদেরকে? এটা কি হঠাৎ করে দেওয়া হয়েছে? লক্ষ্য রাখবেন, সেনাবাহিনীর দায়িত্বটা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। খেয়াল করবেন। এটা কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না। হুম, অতএব জুডিশিয়াল নির্বাহীর মধ্যে পার্থক্য আছে একটা কিন্তু। কিছুটা সুবিধা আছে তাদের যারা নির্বাহী। এখন ধরেন কেন এটা করা হলো? আমি তো যদি সোজা কথা বলি, আশরাফ যে জ্বালামি বক্তৃতা দিল বা আমার ভাই মাহমুদ যে কথাগুলি বলল, আমার ওই ভাই যে কথাগুলি বলল, সুর কিন্তু একটাই যে আমরা পরিবর্তনটা কেন আনলাম? কি পেলাম? আমরা কি এইজন্য এনেছিলাম? শুধু চেয়ারে পরিবর্তন হলো, ঘটনা আগের মতোই ঘটবে। তাই তো চাইছি না। তাহলে হচ্ছে কেন? তাইলে বুঝতে হবে যাকে আপনারা বিপ্লব বলতেছেন, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তো এটা কোনদিন মানি নাই। হুম, বিপ্লব এটা না। এটা বলতে পারেন জনরোষ, জন উচ্ছ্বাস, জনপ্লাবন, সুনামি। এটার সাথে শুধু ছাত্র ছিল না। ছাত্র জনতা দল, বুদ্ধিজীবীরা, প্রকারান্তে শেষ পর্যন্ত সেনাবাহিনী। সম্মিলিত প্রচেষ্টার কারণে সম্মিলিত করে এটা ঘটে গেল। কিন্তু আমরা দেখলাম ঘটনার পরে বৈষম্য ছাত্ররা বলল তারাই নাকি কৃতিত্ব পেয়েছে এবং স্বয়ং চিফ অ্যাডভাইজার শপথ নিলেন এবং তিনি পরবর্তীতে বলেন, ছাত্ররা আমি তাদের নমিনি, তারা যা বলে আমি সেটাই শুনবো। তিনি কিন্তু শুরুতেই জাতিকে দ্বিধা বিভক্ত করে ফেলেছেন কিন্তু। অর্থাৎ তিনি নির্ভরশীল হয়ে পড়েছে ছাত্রদের উপরে। এখন তাহলে কি হবে? ছাত্ররা কি বলেছিল, আমরা বিপ্লব করেছি, বিপ্লবী সরকার গঠন করে? তা তো পারে নাই তো। বিপ্লবের পরে বিপ্লব করার আগেও কিন্তু বিপ্লবী সরকার কর্মসূচি থাকে। একটা দল থাকে, নেতা থাকে। এটা ছিল না। ছিল না বলেই যখন এটা ঘটে গেল, ঘটে যখন গেছে বলেন অ্যাক্ট অফ গড। আল্লাহ চাইছে হয়ে গেছে। শেষ, কথা শেষ কিন্তু। এর বেশি এনালাইজ করতে যায়েন না কিন্তু। এটা কখনো বলবেন না, এরা ছিল, ওরা ছিল, ওরা ছিল। না, না, কিচ্ছু হতো না। শুধুমাত্র আল্লাহ চাইছে হয়ে গেছে এবং আল্লাহর একটা রহমত ছিল বাংলাদেশের উপরে। এত কান্না ছিল, এত চোখের পানি ছিল, হয়ে গেছে এটা। এই কারণে আমরা বুঝেছি এটা। কিন্তু তার পরবর্তী কি হলো? এরকম একটা উচ্ছ্বাসকে যদি আপনি ট্যাকেল করতে যান, তাহলে সরকার দরকার সেরকমই। এখন যেকোনোভাবে হোক, প্রফেসর ইউনূসকে নোবেল পুরস্কার বিজয়ী, উনি শান্তিবাদী, তাকে আনা হলো কারণ ইমেজটা ভালো, তার সততা আছে, সব কেন আনলো। কিন্তু একবার চিন্তা করে নাই, ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক ইমেজ, যে গ্রহণযোগ্যতা আছে, এখানে এখানে কিন্তু সরকার। এখন তার সাথে সম্পর্কটা কি? ডক্টর ইউনূস তার সাথে পৃথিবী তার সম্মান আছে। কিন্তু আমরা দেখব ক্যাপাসিটি। এই যে ক্যাপাসিটি যেটাকে বলি আমরা টু রান দ্য স্টেট, টু রান দ্য মিনিস্ট্রি, টু রান দ্য গভর্নমেন্ট, এইখানেই কিন্তু আলোচনার সূত্রপাত হইছে। এইখানে কেন ব্যর্থতা আসতেছে? কারণ এমন লোকদেরকে দিয়ে করা হইছে এটা, যারা সৎ লোক, হতে পারে ভালো লোক, সবই ঠিক আছে। কিন্তু প্রশাসন চালানোর ক্ষেত্রে এই চেয়ারগুলো কিন্তু ডক্টর ইউনূসের চেয়ার কিন্তু শুধু চেয়ার না, হেড অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এই চেয়ারটা রাজনীতিক। রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনীতি এমনি চলে আসে। দল থাক বা না থাক। কিন্তু আপনার পলিসি তো পলিটিক্যাল। আপনি রাষ্ট্র চালাচ্ছেন তো। সেই ক্ষেত্রে ওই চেয়ারটাকে ভাবা হচ্ছে নির্দলীয়। উপদেষ্টা পরিষদ যারা আছেন, প্রত্যেকটা চেয়ারে কিন্তু রাজনীতি জন্মগতভাবে কিন্তু সহজাতভাবে। আমরা বলছি না। এখন পরিচালনা দেখা গেল কোঅর্ডিনেশন হওয়া করছে। এই কোঅর্ডিনেশন কেন হচ্ছে? এটা এইজন্যই হচ্ছে যে আসলে রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, যোগ্যতা, এটা হয় সাধারণত আসে আপনাদের দীক্ষা, ত্যাগ, এটা দল ছাড়া হয় না কিন্তু। পলিটিক্যাল পার্টিগুলো এমনি জন্ম হয় নাই কিন্তু। তারা ফাইট দিচ্ছে, নির্বাচন করে, সংসদ থাকে, লোকাল গভর্নমেন্টে থাকে, তারপর একসময় তারা ক্ষমতা যায়। এগুলো ছিল। কিন্তু এটা আমরা দেখলাম এখানে যে হয় নাই। যাদেরকে বসানো হয়েছে তারা শুধুমাত্র তাদের নিজস্ব ক্ষেত্রে কিছু দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে তারা এখানে বসে গেল। উদাহরণস্বরূপ বলি আমি। আজকে আমি দেখলাম পরিবেশ উপদেষ্টা বলেছেন, জোর গলায় বলেছেন, ৩৯০০ অর্থাৎ ৪,০০০ ইটের ভাটা বন্ধ করে দেওয়া হবে।
আপনি কিন্তু মানুষকে বেকার করতে আসেননি। এই যে রাজনীতি থাকতে কথা বলতো না কিন্তু। বলবেন ধীরে, ধীরে চেষ্টা করব কিন্তু। আপনি ৪,০০০ ভাটা বন্ধ করলে কতগুলো বেকার হয়ে যাবে? এই সরকার কি বেকার সৃষ্টি করতে আসছে? প্রশ্ন ওঠে না। তাহলে এই বক্তব্য কে দিতে পারে? সেই দিতে পারে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। এটা তো এনজিও না যে আপনি ইচ্ছা করে কর্ম ছাড়াই করে দিবেন। এবং ইচ্ছা করলে পারবেন আপনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনি বন্ধ করেন না দেখি। বন্ধ করতে হলে দেখবেন কোর্টে কেস হয়ে যাবে অনেক কিছু। এবং এগুলো অনেক বিধান আছে এখানে কিন্তু। ইচ্ছা করলে পারবেন না। আপনি পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আগেও করছেন। এই সুপারিশ আপনি আগেও করেছিলেন কিন্তু। তাই বলে হয়েছে? সুপারিশ করা এক জিনিস, সেটা বাস্তবায়ন করতে গেলে অনেকগুলো কম্পোনেন্ট চলে আসে কিন্তু। যে আপনার দেখতে হবে কোন, কোন ফ্যাক্টর কাজ করতেছে এখানে। রাষ্ট্র তো জটিল ব্যাপার। শুধু মুখের কথা না তো। আমি একটা কিন্তু পদক্ষেপ নিতে গেলে পরিবেশের জন্য তো উনি বলতেই পারে যেহেতু উনি পরিবেশের দায়িত্বে আছেন। কথা শেষ করতে পারিনি। হুম। উনি পরিবেশ বলবে না। উনি তো এখন পরিবেশ না তো। উনার চেয়ারটা হচ্ছে মন্ত্রীর জনগণ। চেয়ার। হুম। হ্যাঁ, জনগণের চেয়ার, মন্ত্রীর চেয়ার। উনি যদি বেলার হতো বলতে পারে সে। উনি তো বেলা না। উনি বেলা না। এটা বেলার খেলা না কিন্তু এটা। এটা কিন্তু রাষ্ট্র। এখানে যে বলে দিলেন বন্ধ করে দিবেন। আপনি চেষ্টা করে দেখাতে পারবেন কিনা আপনি? আপনি দেখবেন চেষ্টা করলে যেটা কে হুম। পরে দেখা যাবে আপনি তো বলেছেন ঢালাও বলে দিয়েছেন। ঢালাও বক্তব্য কখন দেয়? অভিজ্ঞতার অভাব। ইটের ভাটায় ধোঁয়া বন্ধ হবে। মানে অন্যভাবে তৈরি করবে আরকি। ও যেটা সম্ভব আমাদের না। এগুলি তো একদিনে হয় নাই। একভাবে হয় নাই। এগুলির পিছনে শক্তি রয়ে গেছে কিন্তু। আপনি তো মুখের কথা বলতেছেন। এটা হবে না কিন্তু। যেমন ধরেন, আমি উদাহরণ দিয়ে বলছি, আমি কথায় আসতেছি। আমাদের সবাই জানেন, আমার রবি ভাই তো চিৎকার করবেন। সবসময় বলছেন, উচ্চস্বরে বলছেন। মাহমুদ তো আরো জোরে বলবে, আশরাফ বলবে। ভারতের কথা শুনলে তো অনেকেরই জ্বর এসে পড়ে। অনেকে ধিক্কার দেন, নাক সিটকান। কোন অসুবিধা নেই। এইবার নাকটাকে ঠিক করে ফেলান তো। আমাদের যে মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি কিন্তু আসিফ। বৈষম্য আন্দোলনের সৃষ্টি কিন্তু সে। আমি হুম। প্রশ্ন রেখেছিলাম যে ভারতের যে আকাশ সংস্কৃতি, সে আকাশ সংস্কৃতির জন্য বাংলাদেশ সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পরিবারে কুটনামি এইটা সেটা বন্ধ হয়ে শুরু হয়ে গেছে। তো ভারতীয় সংস্কৃতি বাংলাদেশে আসছে অথচ আমাদের কোন চ্যানেল ভারতে যায় না। আমি আসিফকে বলেছিলাম আজকেও বলছি। তোমাকে প্রমাণ করতে হবে তুমি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করো এবং ওই কাজটা করো। হয় ভারতের এই চুক্তিটা বাতিল করো অথবা ভারতকে বলো আমাদের চুক্তি করো, আমাদের আমাদের চ্যানেল তোমাদের এখানে যাবে। যদি পারো তাহলে আমি বুঝবো তুমি একটা কাজের মধ্যে কাজ করো। না পারলে সাবধান কথা বলো না কিন্তু। আমরা কথা শুনেছি। কথা তো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরাও ছিলাম তো। তোমরা তো এই সেদিন ছাত্র গ্যাস হইলা। আমরা তো এরপর ছেড়েছি। দেখেছি তো আমরা। কত আন্দোলন দেখলাম বুঝলাম। তোমরা বলেছ আমি দেখতে চাই এটা হয়েছে। আমি আরো জোর দিয়ে বলেছি। ডক্টর আসিফ নজরুল বলেছিলেন ২৬ লক্ষ ভারতীয়রা চাকরি করে এখানে। আমি বলেছিলাম ওদের আজকে দেখলাম আমাদের বেকার যুবকের সংখ্যা ২৬ লক্ষ। একটি যুবক বেকার থাকবে না। তাদেরকে বিদায় করে দেন। পারছেন? যে না পারতে থাকেন তাহলে কেন মিথ্যা তথ্য দিয়েছিলেন? মিথ্যা তথ্য দিয়ে আন্দোলন করা যায়। দেশ ঠিকানা যায় না কিন্তু। এরকমই ভাবে আজকে দেখলেন কেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব দেওয়া হলো আর্মিদেরকে? এটা কি হঠাৎ করে দেওয়া হয়েছে? না। পরিস্থিতি দেখা হলো যেখানে রবি ভাই বললেন, প্রশাসনটা তো আইন শৃঙ্খলা মোরালি যখন আপনার মোরাল কাজটা কমে যায় বিভিন্ন কারণে, মানুষ কাজ করবে না তো। আর পুলিশ তো একটা ফোর্স। বিভিন্ন কারণে কাজ করতে পারছে না। কারণ এই পুলিশকে যদি দেখেন আপনি যে ভিতরে ঢোকেন, যদি আলোচনা ঠিক আছে? আমি কিন্তু আগেই বলছি, আমার সাথে সম্পর্ক আছে এদের। আমি পুলিশদের বিভিন্ন ক্লাসে যাই। সারদা পুলিশ একাডেমি পুলিশটা আমার সম্পর্ক তো আচ্ছা। হাজারো ছাত্র আছে। হুম। আমি এই সেখানে এই এই এদের এই ইয়ে দেওয়ার পরে মানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে কোনো বাধা আসবে কিনা? যারা রাজনৈতিক দলগুলো আছে? আমি আসতেছি। সংক্ষেপে প্রোগ্রাম বলুন। দেখতে হুম। আর্মি যখন ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়ে গেছে। এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগেই বলতেছি। এখানে কিন্তু খুব বেশি জুডিশিয়াল প্রসেস মানা হয় না কিন্তু। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে কিন্তু সুবিধা অসুবিধা আছে। এভিডেন্স, প্রমাণ, সাক্ষ্য অনেক ব্যাপার-স্যাপার আছে কিন্তু। এটা কিন্তু শর্টকাট পথ। তো শর্টকাট পথে যখন কাজ করতে যাবেন, যেমন দেখলাম পুলিশ। এই যে পুলিশদেরকে ধরা হলো, টাকা উদ্ধার করা হলো, যেটা করা হলো, এটা পারতেন না আপনি। আপনার ক্ষমতা হয়তো পারছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারত না। একজুরি করে পারছেন আপনি। কিন্তু এইভাবে কি দমন হবে? আপনি কয়টা পুলিশ অফিসারকে এভাবে ধরবেন, মারবেন? পারবেন না। আপনি হাত তুলছেন তো। দেখলাম ভিডিও দেখলাম। আবার ওই ছাত্রগুলো যে মারা গেল, আপনি তো সেখানেও যান নাই। প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব? না। এখন বলবেন বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব না। ইয়েস আমি একমত। কিছু জায়গা আছে, সব জায়গায় তো আপনি প্রতিরোধ করতে পারবেন না। তাহলে এটা কার জন্য নিছেন? এখন মির্জা ফখরুল কি বলছে? মির্জা ফখরুল কিন্তু বলছে এইভাবে কিন্তু আমরা সব জায়গায় পুলিশ এই আর্মি
দেখেন, এই মির্জা ফখরুল কিন্তু 4 দিন 5-6 দিন আগেও বলেছিল যে আমাদের নির্বাচন তারিখ দেন। তারেক জিয়া যখন বক্তৃতা দিলেন, সুন্দর বক্তৃতা দিচ্ছে, সবাই হা হা করতেছে, একমত আমি বলছি। তারেক জিয়া বক্তব্য কৌশলী বক্তব্য দিচ্ছেন তিনি। মূল সমস্যাটাকে তিনি কিন্তু ধামাচাপা দিয়ে গেছেন। উনি বলেছেন আমরা সমর্থন করব। আপনি কদিন সমর্থন করবেন? আপনার সাথে আপনার মহাসচিব বক্তব্য বিরোধী হবে কেন? এবং আজকে হয়ে গেছে। সুতরাং তারেক জিয়াকে মনে করতে হবে সুললিত ভাষায় বক্তৃতা দিলে চলবে না কিন্তু। বক্তৃতা দিবে রাষ্ট্রনায়কের ভাষায়। রাষ্ট্রনায়ক কিন্তু কটাক্ষ করতে পারে, আদরও করতে পারে। শুধুমাত্র ক্লাসের লেকচারের ভাবে চলবে না কিন্তু এখানে। আপনার বক্তৃতা ভালো ছিল, সহজতামূলক ছিল, সব ঠিক আছে। কিন্তু ওই বক্তৃতায় কিন্তু বিএনপির যে অ্যাসপাইরেশন যেটা আছে এই মুহূর্তে, নির্বাচনটা কবে দিবেন? তারেক জিয়ার ভাষা মনে হলো দেন না, আস্তে আস্তে দিবেন। ব্যাপারটা কি তাই? আজকে মির্জা ফখরুল কেন বলতে বাধ্য হলো? ম্যাজিস্ট্রেট নিয়ে কথাবার্তা বললো? না, কারণ এতে ধারণা করা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কারণে বেশি বিধ্বস্ত হবে। কারণ একটা ভাটা এখানে আছে কিন্তু। রবি ভাই লক্ষ্য রেখেন, মাহমুদ, ভাটা কোনটা? আওয়ামী লীগ কিন্তু এখানে ধরে নেন শেখ হাসিনা ইতিহাসের পাতায় ঘুমাচ্ছে। তারা ঘুমাতে দেন, ডিস্টার্ব দিয়েন না। উনি ঘুমাক। আমি শুনি নাই, আমি কায়না বড়া। 26 তারিখে উনি ঢুকে পড়বেন। আমি বড় আমি শুনি নাই। আমি শুধু একটু জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ছেড়ে চলে গেছেন এবং ইতিহাসের পাতায় তিনি ঘুমাচ্ছেন। এই ঘুম কখন ভাঙবে তখন দেখা যায়। আপাতত আমি মনে করি তার ঘুম দরকার, ঘুমাইতে দেন। ওইটাই নিয়ে আমার কোনো বিতর্ক নাই কিন্তু। যারা অতি উচ্ছ্বাসে কথা বলে তারা একবারও ভাবেন না দেশে কি হলো। এই পরিস্থিতিতে কি সম্ভব তার এখানে আসা? কোন বোকায় বলছে এগুলো? আওয়ামী লীগ বলতে এটা বুস্ট আপ করা হচ্ছে কিন্তু বাস্তব চিত্র তা আছে। দেশে একটা মেসাকার করবে, একটা গণ মেসাকার হবে দেশে? না। এই মুহূর্তে শেখ হাসিনা দেশে আসা মানে লক্ষ লক্ষ লোক মারা যাওয়া কিন্তু। কারণ যারা বিপ্লব ঘটালো তারা বসে থাকবেন না। এটা তো জেদ আছে, আক্রোশ আছে, ক্ষোভ আছে, এগুলি তো দরকার নেই। আমি বলছি এগুলি পলিটিক্যাল টক। এখন কি আছে? এখন মাঠটা কার কাছে? এই আছে বিএনপির কাছে। নির্বাচন যদি হয় ফ্রি ফেয়ার, স্মরণকালে ফ্রি ফেয়ার করে দেয়। যত ফ্রি করেন না কেন কমপক্ষে 260টা সিট পাবে বিএনপি, কমপক্ষে বলছি। জামাতে ইসলাম যত হইছি করুক 20 থেকে 30টা, এই বেশি না। অন্য দল বাদ দেন না কেন। এখন তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের পরে যে সরকারটা হবে সেই সরকারটা একচেটিয়া সরকার এবং এই সংবিধান দিয়া যেই কোনো, তাহলে কি পরবর্তী দাঁড়ালো? আওয়ামী লীগের যে কাঠামোটা ছিল বা আওয়ামী লীগের সারা যাবে বিএনপি, শঙ্কা করা হচ্ছে বিএনপি যদি ব্রুট মেজরিটি পেয়ে যায় তাহলে সেও মনে করবে আই এম দ্য অল ইন অল, আমি যা দেখি সবই আমার। এই যে ভীতিটা, এই ভীতিটা কিন্তু পলিসি মেকারদের মাঝে চলে আসছে। এক শ্রেণীর বুদ্ধিজীবী চলে আসছে, সুশীল সমাজ চলে আসছে এবং জামাতও চিন্তা করতেছে নির্বাচন হলে আমি তো কমপক্ষে অপোজিশন হবই। চিন্তা করবে। সরকারও বলতেছে আমরা ডায়লগ করবো, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবার সাথে শেষ করবেন সিনা ভাই। আওয়ামী লীগ ছাড়া সরকার করবে। এখন প্রশ্ন যে অনেক কথা বলা যাবে না। সঠিক কথা বলতে গেলে আপনাকে কেউ বলবে আওয়ামী লীগ প্রীতি আছে, কেউ বিএনপি প্রীতি আছে। প্রশ্ন হচ্ছে সরকার কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে বসছে এখানে, সেটা হলো আওয়ামী বিরোধী সরকার। খেয়াল করবেন কিন্তু এটা ঘোষণা করতে হবে। আপনি যখনই বলেছেন, আইনমন্ত্রী বলল আলোচনা সবার সাথে হবে আওয়ামী লীগ ছাড়া, তাহলে আওয়ামী লীগের সাথে জনসংখ্যা 3 কোটি, 3 কোটি বাদ, 3 কোটি বাদ দিয়ে তাহলে আপনি বলে দেন যে আমরা হলাম আওয়ামী বিরোধী সরকার, আমরা সেইভাবেই চালাবো। দেখেন উপদেষ্টাদের কথাবার্তার মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য নাই। আপনি কি চান আওয়ামী লীগের সাথে কথা বলবে? মানে আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে কথা বলবে? আমি কথা বলি না কিন্তু, আমি বলছি আসিফ নজরুল বলেছে কোন দলকে ফোন করা যাবে না। হ্যাঁ, তা আপনি যে বলছেন যে তাহলে আপনারা এই সরকার বিরোধী, মানে আওয়ামী লীগ বিরোধী সরকার। আমার কথা ক্লিয়ার করতে, আসিফ নজরুল বলছে যে কোন দলকে ব্যান করা যাবে। আপনি যখন বলছেন ব্যান করা যাবে না, রাজনীতি করবে, জনগণ চাইলে তারা আসবে, জনগণ চাওয়ার দরকার নেই তো। আপনারা তো চাই ফেলেছেন, আপনারাই বলতেছেন আপনি স্যার সবার সাথে রাজনীতি করবো। তাহলে যখন দেখেন বিএনপি তো এমনি ক্ষমতা এসে গেছে, আপনারা আবার চিন্তা ভাবনা করতেছেন বিএনপিকে আসতে দেওয়া যাবে না এককভাবে, আবার আপনারাই বলতেছেন আলোচনা করবো তার সাথে। তাহলে কি দাঁড়ালো? তাহলে বলেন এই সরকারটা যেটা আছে এই সরকারটা ঘোষিত হচ্ছে কি এই সরকারটা আওয়ামী লীগের স্পেস দিবে না, সেটা এটা সেটেল হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারে বিতর্ক দরকার নেই, দিবেন না স্পেস না দিয়া
কিভাবে গণতন্ত্র রক্ষা করা যায় সেদিকে যান। যাওয়ার পথে যেটা হচ্ছে আচ্ছা কেন মির্জা ফখরুলের কথা আসলো? মির্জা ফখরুলও চিন্তা করতেছে যে সরকার যেভাবে চলছে, এইভাবে চলতে গেলে একটা ম্যাসাকার হয়ে যাবে কিন্তু। কারণ দিক নিশানা কি? দিক নির্দেশনা কি? আমরা বুঝতে পারতেছি। এবং এই যে এতগুলি কমিটি করছেন, আমি আগেও বলছি এত কমিটি দরকার নেই তো আপনার। এত সংস্কার কমিটি করছেন, শিক্ষা সংস্কার কমিটি করেন নাই। কেন করেন নাই? সংস্কৃতি করেন নাই। আপনার তো করার দরকার ছিল তো। অর্থাৎ এগুলি করে কি হচ্ছে? সময়ের অপচয় করা হচ্ছে। আমি বলেছি শুধুমাত্র প্রয়োজন ছিল সংবিধান সংশোধনের ব্যাপার। মৌলিক প্রশ্ন, হুম। নির্বাচনটা। বাকিগুলো এখন জরুরি কিছু। ওটা কে করবে? যারা দল ক্ষমতা তারা করবে, সংসদ করবে। আপনারা এত হাত দিছেন, আপনারা কিন্তু লেজের উপর এক করে ফেলেছেন। এক করার কারণে কিন্তু একটার পর একটা ব্যর্থতা আসতেছে। আর ব্যর্থতার কারণে আজকে সেনাবাহিনী আসছে। যদি সিভিল প্রশাসন পারত তারা আসতো না। আর তারা আসার অর্থই হলো এখন প্রশাসনটা দ্বৈত। এই যে দ্বৈত শাসন, শেষ করবেন সামরিক প্লিজ সিনা ভাই। অনেক দিকে কথা নিয়ে যাচ্ছেন। হুম। দ্বৈত শাসনে কখনো লক্ষ্যে পৌঁছা সম্ভব না। ধন্যবাদ।